আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 6-এর পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমরা শুরুতেই তোমাদের সামনে তোমাদের জন্য নির্ধারিত যে বইটা, সেই বইটা সামনে নিয়ে বসবে। তাহলে আপা যখন তোমাদের সাথে আলোচনা করব, বুঝাবো, তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবে আর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। পরমাণু খুব ক্ষুদ্র কণা, তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয়। তবে বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষায় পরমাণু গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যার বিভিন্নতার কারণে পরমাণু ধর্মে পার্থক্য দেখা যায়। পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণা দুই ধরনের, একটা হলো অণু আর একটা হলো পরমাণু। পরমাণু ক্ষুদ্রতম কণা। একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময়ে বিজ্ঞানী ও দার্শনিকগণ নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থের পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যা আর ভাঙা যায় না, অর্থাৎ অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য। তার সমসাময়িক সময়ে আরও দুজন দার্শনিক, প্লেটো এবং এরিস্টটল, তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন, অর্থাৎ ওনার মতের সাথে একমত হতে পারেন নাই, ভিন্ন মত পোষণ করেছেন। এরিস্টটলের মতে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষামূলক তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। ডাল্টনের এই মতবাদ সকলে গ্রহণ করে, ফলে এরিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হয়। আসলে পরমাণু অবিভাজ্য নয় বা ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাগ করা যায়। এরা অর্থাৎ পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। অর্থাৎ একটা পরমাণু, আমি যদি পরমাণুটা ধরি, এই পরমাণুটা 3টি কণিকা দ্বারা গঠিত। একটা হলো ইলেকট্রন, আর একটা হলো প্রোটন, আর একটা হলো নিউট্রন। অর্থাৎ এই পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই 3টি কণিকা দ্বারা গঠিত। ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরও অনেকে পরমাণু মডেলের প্রস্তাব করেন। এদের মধ্যে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়। একসময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন, যা পরমাণু গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। পরীক্ষামূলক ফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ থাকে। তিনি এর নাম দেন নিউক্লিয়াস। অর্থাৎ রাদারফোর্ডের মতে পরমাণু যে নিউক্লিয়াস আর একটা ক্ষুদ্র জায়গায় নিউক্লিয়াস, উনি বলেছেন যে তিনি পরমাণুতে ধনাত্মক আধান অর্থাৎ পজিটিভ চার্জ ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ থাকে, সেই জায়গাটি হলো এই জায়গাটি, এবং এটির নাম দিয়েছেন তিনি নিউক্লিয়াস। তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তিনি আরো ব্যাখ্যা দেন যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। অর্থাৎ
এই যে ইলেকট্রনগুলো, যেগুলো ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই কক্ষপথ দিয়ে, এই পথটা রানিং গোলাকার পথটাকে বলা হয় কক্ষপথ, যে পথ দিয়ে ইলেকট্রনগুলো পরিক্রমণ করে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই কক্ষপথে এই ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, ইলেকট্রনগুলো কেন্দ্র করে ঘুরছে। রাদারফোর্ডের মডেলটা হলো সৌরজগতের মতো। তোমরা বিজ্ঞানের সৌরজগতের যে মডেলটা পড়েছো, দেখবে সেই সৌরজগতের মডেল এরকম আছে, কক্ষপথের গঠনগুলো এরকম, ঠিক এইটার মতো। রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো, কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি। বিজ্ঞানী বোর পরবর্তীতে ধারণা দেন যে ঋণাত্মক আধান যুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে পরমাণু অবিভাজ্য নয়, অর্থাৎ পরমাণু বিভাজ্য, এবং পরমাণুকে বিভাজন করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নামে তিনটি কণিকা পাওয়া যায়। পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। আধান নিরপেক্ষ মানে তার কোনো পজিটিভ এবং নেগেটিভ কোনো আধান নেই, সে চার্জ নিরপেক্ষ। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা। প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এবার আসি আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা নিয়ে ও আইসোটোপের ধারণায়, পার্ট 4 ও 6, 4 থেকে 6। প্রতিটি মৌলের অর্থাৎ প্রতিটি মৌলিক পদার্থেরই আলাদা আলাদা পরমাণু রয়েছে। যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, ভর ও ধর্মের পার্থক্য থাকে। কেন এই পার্থক্য? পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণু সমূহের মধ্যে পার্থক্য হয়ে থাকে। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে, অর্থাৎ একটি পরমাণুতে যতটি ইলেকট্রন থাকে ততটি প্রোটন থাকে। তবে কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটনের সংখ্যা ব্যবহার করা হয়। কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়, অর্থাৎ প্রোটনের সংখ্যা, আমরা যদি কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যাই বলা হয়ে থাকে। হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। পারমাণবিক সংখ্যা থেকে কি কি তথ্য পাওয়া যায়, কি কি তথ্য পাওয়া যেতে পারে তা আমরা নিচে দেখো। কার্বনের পারমাণবিক সংখ্যা 6। এ থেকে কি তথ্য পাওয়া যায়, মানে কার্বনের পারমাণবিক সংখ্যা আমাকে বলেছে 6, আমরা এখান থেকে কোন কোন তথ্যগুলো পেতে পারি? দেখো, পারমাণবিক সংখ্যা যেহেতু কোনো মৌলের প্রোটনের সংখ্যা, আমরা আগেই বলেছি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাই হচ্ছে তার প্রোটনের সংখ্যা, তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে 6টি প্রোটন রয়েছে, যেহেতু তার পারমাণবিক সংখ্যা 6 বলেছে। একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে 6টি ইলেকট্রন আছে। যেহেতু বলেছে 6টি প্রোটন আছে, তাই আমরা বলতে পারি 6টি ইলেকট্রন আছে, যেহেতু কোনো পরমাণুতে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা থেকে বোঝা যায় কি ওই মৌলের পরমাণুতে কয়টি নিউট্রন আছে, সেটা কি বোঝা যায়? না, নিউট্রনের সংখ্যা জানা যায় না। নিউট্রনের সংখ্যা জানতে হলে মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানতে হয়। একটি পরমাণুতে ইলেকট্রনের ভর নগণ্য। পরমাণুর প্রায় সবটুকু ভর তার নিউক্লিয়াসে থাকে, অর্থাৎ কোনো পরমাণুর ভর তার প্রোটন ও নিউট্রনের ভর। আবার নিউট্রন ও প্রোটনের ভর প্রায় সমান। কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়। এখন আমরা যদি কোনো একটা মৌলের তার কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে আমরা ভর সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারি বা প্রকাশ করা যায়। অর্থাৎ কোনো মৌলের ভর সংখ্যা হচ্ছে ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা
প্লাস নিউট্রনের সংখ্যা। অর্থাৎ কোনো মৌলের ভর সংখ্যা যদি আমরা জানতে চাই, কোনো মৌলের ভর সংখ্যা ওই মৌলের প্রোটনের সংখ্যা প্লাস ওই মৌলের নিউট্রনের সংখ্যা। যেমন অক্সিজেনের পরমাণুতে 8টি প্রোটন আছে, 8টি নিউট্রন থাকে, তাই অক্সিজেনের ভর সংখ্যা 16। আবার সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন আছে, তাই সোডিয়ামের ভর সংখ্যা 11 + 12 = 23। পূর্বেই বলা হয়েছে যে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানা থাকলে নিউট্রন সংখ্যা জানা যায়। নিচের উদাহরণ থেকে আমরা এটি ভালোভাবে বুঝতে পারব। যেমন দেখো উদাহরণ, ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17 ও ভর সংখ্যা 35। ওই মৌলের একটি পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে? এটা আমাদেরকে বের করতে বলেছি, উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। দেখো, ক মৌলের পারমাণবিক সংখ্যা বলেছি 17। কোন মৌলের পারমাণবিক সংখ্যা আসলে ওই মৌলের একটি প্রোটনের সংখ্যা, তাই এই ক্ষেত্রে ক মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা হচ্ছে 17টি। কয়টি? 17টি। যেহেতু পারমাণবিক সংখ্যা 17, প্রোটন সংখ্যা 17, যেহেতু আগেই বলা হয়েছে প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান। আবার কোন পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাই ক মৌলের একটি পরমাণুতে ইলেকট্রন সংখ্যা রয়েছে কত? 17টি। কোন পরমাণুর প্রোটন সংখ্যা যোগ নিউট্রনের সংখ্যা সমান ওই মৌলের ভর সংখ্যা। অর্থাৎ ক মৌলের নিউট্রনের সংখ্যা সমান ক মৌলের ভর সংখ্যা মাইনাস ক মৌলের প্রোটনের সংখ্যা। অর্থাৎ আমরা এখানে আগে ক মৌলের নিউট্রনের সংখ্যা ওই পাশ থেকে এই পাশে প্রোটনের সংখ্যা আছে প্লাস নিউট্রনের সংখ্যা আছে, এটা একটা ইকুয়েশন। তাই আমি এখান থেকে ক মৌলের নিউট্রনের সংখ্যা সমান ওই মৌলের ভর সংখ্যা, ক মৌলের ভর সংখ্যা মাইনাস ক মৌলের প্রোটন সংখ্যাকে কি করে দিব? বিয়োগ, মানে বাদ দিয়ে দেবো। এই পাশ থেকে ওই পাশে যখন সাইড চেঞ্জ করবে তখন সেটা কি হয়ে যাবে? প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এখানে দেখো প্লাস আছে, তাই ওখানে মাইনাস হয়ে গেলে এখানে প্রোটন সংখ্যাটা এই পাশে। এবার দেখো, ক মৌলের নিউট্রন সংখ্যা সমান ক মৌলের ভর সংখ্যা হচ্ছে 35। কত? ভর সংখ্যা 35 বিয়োগ 17, অর্থাৎ ওই মৌলের প্রোটন সংখ্যা। তাহলে 35 থেকে 17 গেলে হলো 18। 35 থেকে 17 গেলে হলো 18। তাহলে আমরা বলতে পারলাম যে এখানে তাহলে ক মৌলের নিউট্রন সংখ্যা কত? ক মৌলের নিউট্রন সংখ্যা হলো 18। এবং এখানে আমরা কি পেয়েছি? প্রোটনের সংখ্যা কত? প্রোটনের সংখ্যা, নিউট্রনের সংখ্যা পেয়েছে কত? 18। আর এখানে ইলেকট্রনের সংখ্যা কত ছিল? 17। এবং প্রোটনের সংখ্যা কত ছিল? ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা, তাই এক্ষেত্রে ক মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা কত? 17। ইলেকট্রনের সংখ্যা 17 ছিল, প্রোটনের সংখ্যা 17, আর নিউট্রনের সংখ্যা কত? 18। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আর যখন কোনো অধ্যায় পড়ব, পুরো অধ্যায়টা আমার পক্ষে এখানে এই অল্প সময়ে শেষ করা কোনোদিনও সম্ভব না। তোমরা এই বইটা হাতে নিয়ে, আমি এটা একটু পর্যন্ত বুঝিয়ে দিলাম, তোমরা পুরো অধ্যায়টা ভালো করে পড়বে এবং এখান থেকে ভালো করে পড়ে ভালো করে বোঝার চেষ্টা করবে। বুঝে পড়লে এই পুরা বইটা, মানে প্রত্যেকটা অধ্যায়ে ভালো করে পড়লে যে কোনো অবজেক্টিভ প্রশ্ন, যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। যেমন এই ক্ষেত্রে আমি এখন যেটুকু পড়ালাম সেখান থেকে তোমাদের প্রশ্ন করতে পারে যে পরমাণু কি, পদার্থ কি দিয়ে গঠিত, পদার্থ অণু আর পরমাণু দিকে, পরমাণু কি বিভাজ্য? হ্যাঁ, পরমাণু বিভাজ্য। পরমাণু কি কি ধরনের কণিকা দিয়ে গঠিত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে। প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা ছোট ছোট প্রশ্ন হতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন, অবজেক্টিভ প্রশ্ন হতে পারে। এভাবে প্রশ্নগুলোর উত্তর করতে পারবে যদি তোমরা ভালো করে বিষয়বস্তুটা বুঝতে পারো। অর্থাৎ তোমাদের মেইন বইটা ভালো করে তোমাদের পড়া থাকতে হবে। পড়া থাকলে, যেমন আমি এখন তোমাদের এই প্রথম থেকে এই পর্যন্ত যেটুকু পড়ালাম, তার মধ্য থেকে তোমরা যেটুকু বুঝতে পেরেছো, প্রত্যেকটা লাইন যদি ভালো করে বুঝো, পড়ো, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর, জ্ঞানমূলক বলো, তোমার সৃজনশীল বলো, তুমি অবজেক্টিভ বলো, সব প্রশ্নেরই উত্তর তোমরা দিতে পারবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।